চন্দনার রেল স্টেশনে শ্বশুরবাড়ি হওয়ার ফলে তার কিছুতেই ঘুম আসতে চায় না, কারণ দিনরাত ভীষণ পরিমাণে ট্রেন চলাচল করে আর ট্রেনের আওয়াজে চন্দনা খুবই বিরক্ত বোধ করে। আর চন্দনা ছিল অনেক বড়লোক পরিবারের মেয়ে, তাই সে যখন বাপের বাড়িতে ছিল তার বাবা মা তাকে তুলোই করে মানুষ করে, কিন্তু বিয়ের পর তাকে যেরকম রেলওয়ে স্টেশনে থাকতে হবে সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বিয়ের আগে, দাদা আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে একেবারে মাথায় করে রাখবো, আর আপনারা যেরকম ধনী পরিবারের তেমন আমরাও কিন্তু ধনী, সুতরাং আপনার মেয়ের কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাই জন্যই তো আপনার ছেলে রোহিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। আপনার ছেলে রোহিত আর আমার মেয়ে একে অপরকে খুবই পছন্দ করে, তাই আমি ওদের বিয়েতে বাধা দিতে চাই না। না না, বাধা দিয়ে কি লাভ বলুন তো? ওরা এখন প্রাপ্তবয়স্ক, তাই ওরা যদি মনে করে যে ওরা দুজন দুজনকে বিয়ে করবে তাহলে করতেই পারি। তাছাড়া আমার ছেলের মতো হীরার টুকরো আর দুটো হয় না। রচনা দেবীর কথা শুনে স্বপনবাবু ভীষণ খুশি হয়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। স্বপনবাবু তার মেয়ের বিয়ে উপলক্ষে মেয়েকে একেবারে সোনা হীরা রূপা সবকিছু গহনা দিয়ে মুড়িয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই চন্দনার সাথে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর, বৌমা তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, কারণ রাত্রি 10:05 কিন্তু ট্রেন আছে, আমরা ট্রেনে করে বেরিয়ে যাব। আমাদের আর বেশি দেরি করা যাবে না, কারণ পরের দিন আবার দেরি করে ট্রেন আছে, তাই আজকেই ট্রেনটা ধরতে হবে। এরকম ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা শুনে চন্দনা খুবই অবাক হয়, কারণ সে ভাবে যে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে হয়তো বড় বড় 4 চাকা গাড়ির আয়োজন করা হবে, কিন্তু তাকে যে ট্রেনে করে শ্বশুরবাড়িতে যেতে হবে সেটা চন্দনা কল্পনা করতে পারেনি। তাই সে প্রথমে একটু বিরক্ত বোধ করতে শুরু করে, কারণ তার গায়ে অনেক অনেক সোনা হীরার গহনা থাকে, আর এরকম সোনা গহনা কাটি পরে ট্রেনে করে শ্বশুরবাড়িতে যেতে হলে যে কোনো একটা অঘটন ঘটতেই পারে। কিন্তু মা, আমাকে ট্রেনে করে শ্বশুর বাড়িতে যেতে হবে কেন? আপনারা তো 10-12টা 4 চাকা গাড়ির আয়োজন করলেই পারতেন। আর আমাকে রোহিত বলেছে ওর কাছে নাকি অনেক টাকা পয়সা আছে, তাহলে এখন ট্রেন কেন? না না বৌমা, সেরকম কোনো ব্যাপার না। আমার ছেলে চাইলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য 4 চাকা গাড়ির আয়োজন করতেই পারতো, কিন্তু আমিই বারণ করেছি, কারণ তোমার তো রেলওয়ে স্টেশনেই শ্বশুর বাড়ি, তাই ট্রেনে করে যাওয়া অনেক সুবিধা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে নতুন বৌমা একেবারে অবাক, কারণ সে অট্টালিকা সমান বাপের বাড়ি থেকে যে রেলওয়ে স্টেশনে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে সেটা কল্পনাও করতে পারেনি। কিন্তু এখন তার কাছে কিংবা তার বাপের বাড়ির পরিবারের কাছে কোনো উপায় থাকে না, তাই চন্দনা মুখ ছোট করে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ট্রেনে চেপে যায়। আচ্ছা রোহিত, আমাকে সত্যি কথা বলো তো, তুমি কি আদেও বড় লোক, নাকি আমাকে বিয়ে করার জন্য আমাকে মিথ্যা কথা বলেছো? কারণ তুমি যদি বড় লোক হও তাহলে এরকম রেলওয়ে স্টেশনে কারোর বাড়ি তো হতে পারে না। আরে তুমি আমার সাথে চলো, তাহলেই তো ব্যাপারটা বুঝতে পারবে। আমি কি তোমাকে একবারও বলেছি আমি গরিব? আর স্টেশনে শ্বশুরবাড়ি হলেই কি সে গরিব হয়ে যায়? আর শোনো, তুমি এখন ট্রেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছ, সুতরাং এইসব এত গহনা নিজের গায়ে পড়ে থেকো না। তুমি বরং গহনাগুলো খুলে মাকে দিয়ে দাও, মা সামনে রেখে দেবে। স্বামীর কথা শুনে চন্দনা চুপ করে থাকে, আর সে নিজের গা থেকে দামি দামি গহনা খুলে তার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয়। তাই রচনা দেবী গহনাগুলো ব্যাগে রেখে দেয়। আর দেখতে দেখতে সারা রাত ধরে ট্রেনে থাকার পর তারা ধানবাদ স্টেশনে গিয়ে নামে। তখন নতুন বউ দেখে যে রেলওয়ে স্টেশন সুন্দর করে সাজানো হয়েছে। ওই দেখো বৌমা, ওই যে অত বড় ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছ, ওটাই হলো তোমার শ্বশুর বাড়ি। আসলে কি বলতো, আমার স্বামী রেলে টিটির কাজ করে, তাই ওনার কাজের সুবিধার জন্য আমরা ওই ওয়েটিং রুম ভাড়া করে থাকি, তাছাড়া আর কিছুই না। সে কি, আমার শ্বশুরমশাই টিটি বলে এরকম ওয়েটিং রুমে থাকতে হবে? এটা তো একটা পাবলিক প্লেস, কোনো প্রাইভেসি নেই, এরকম ভাবে মোটেই থাকা যায় না। আমরা বহু বছর ধরে এরকম ভাবেই থাকছি বৌমা, তাই তোমারও কিছুদিনের মতো অভ্যাস হয়ে যাবে, বুঝেছো? এই বলে তারা নতুন বৌমাকে ওয়েটিং রুমে নিয়ে যায়। আর চন্দনা দেখে যে ওয়েটিং রুমের একটা কোণাতে খাট পাতা আছে, আর সেই একটা ঘরের মধ্যে ছোট একটা রান্নাঘর। এরকম ভাবেই চন্দনাকে থাকতে হয়। আর এখন চন্দনা পরিষ্কার ভাবে বুঝতে পারে যে তাকে তার স্বামী ঠকিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। এমনকি সেই রেলওয়ে স্টেশনে কোনো নিরাপত্তা কিংবা কোনো গোপনীয়তা বলে কিছুই নেই। আর এই সমস্ত কিছু দেখে চন্দনা কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন করে। তুই প্রথম থেকে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য জেদ করেছিলি মা, এখন আমি কি করবো বলতো? আমি তো নিজেও বুঝতে পারিনি যে রোহিত ওইরকম একটা ফ্রড ছেলে হবে। আর তোর যখন বিয়ে হয়েই গেছে, তুই কিছুদিন সংসার কর, তারপর আমি সব ব্যবস্থা করবো।
বাবা এই কথা বললে মেয়ের কিছু করার থাকে না, তাই চন্দনা সেই রেলওয়ে স্টেশনে কোনো মতে সংসার করতে শুরু করে। আর প্রত্যেক দিন ভোর 4টে বাজতে না বাজতেই প্রথম ট্রেনের আওয়াজে চন্দনার ঘুম ভেঙে যায়। আর প্রত্যেক দিন রাত্রি 1টা পর্যন্ত ট্রেন চলাচল করার জন্য চন্দনার কিছুতেই ঘুম আসতে চায় না, যার ফলে চন্দনার শরীর খুবই খারাপ করে। আর একদিন যখন চন্দনার ভীষণ জোরে পটি পায় এমন সময়, বৌমা ওই রেলওয়ে স্টেশনের কোনটাতে দেখবে একটা শৌচালয় আছে, তুমি ওই শৌচালয়টা ব্যবহার করতে পারো, কারণ ওটা লেডিস শৌচালয় আর ওই শৌচালয় খুব পরিষ্কার থাকে। মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটা তো পাবলিক শৌচালয়, আর ওই শৌচালয় হাজারটা মানুষ ব্যবহার করে, সুতরাং আমি ওই শৌচালয় কিভাবে ব্যবহার করব? আমার শরীরে তো জীবাণু প্রবেশ করতে পারে। কিচ্ছু হবে না, আমরা এতদিন ধরে ওই শৌচালয় ব্যবহার করে আসছি, আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয়নি তাহলে তোমারও কিছু হবে না। শাশুড়ি মা এমন কথা বললে বৌমার কিছু করার থাকে না, ফলে সে রেলওয়ে স্টেশনের পাবলিক শৌচালয় ব্যবহার করতে বাধ্য হয়। কোথায় সে বাপের বাড়িতে মার্বেল পাথরের তৈরি শৌচালয় ব্যবহার করে এসেছে, আর এখন তাকে এরকম নোংরা খারাপ শৌচালয় ব্যবহার করতে হয়, যার ফলে চন্দনার চোখে একেবারে জল চলে আসে। ইস, এই শৌচালয়টা কি নোংরা! এরকম নোংরা শৌচালয় কোনো মানুষে ব্যবহার করতে পারে? এখন আমি কি করব? আমার ভীষণ জোরে পটি পেয়েছে, তাই যে করেই হোক আমাকে এখন পটি করতেই হবে। এই বলে চন্দনা যখন সেই নোংরা অপরিষ্কার শৌচালয় ব্যবহার করতে যাবে, এমন সময় হঠাৎ করে রেল স্টেশনে একটা ট্রেন আসে। আর সকল মহিলারা শৌচালয় ব্যবহার করার জন্য শৌচালয়ের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তারা এত ভীষণ পরিমাণে জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে যে চন্দনা কিছুতেই শৌচালয় ব্যবহার করতে পারে না। আরে এতক্ষণ ধরে কোন অশিক্ষিত রেলের শৌচালয়ের মধ্যে আটকে বসে আছে? তাড়াতাড়ি দরজাটা খুলুন, আমরাও শৌচালয় ব্যবহার করব। কি জ্বালাতন! এটা কি আপনার নিজস্ব প্রপার্টি নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আসুন বলছি। বাইরে থেকে মহিলারা এরকম ভাবে চিৎকার করলে চন্দনা খুবই ভয় পেয়ে যায়। কি মুশকিলে পড়লাম আমি, সকালবেলা উঠে শৌচালয় ব্যবহার করতে পারছি না। হায় ঈশ্বর, এ আমি কোথায় এসে ফেসে গেলাম! এই বলে চন্দনা শৌচালয় থেকে বেরিয়ে আসে। আর বাইরে থাকা মহিলারা যখন চন্দনার গায়ে একটা দামি সুন্দর শাড়ি এবং গলায় গহনা পরে থাকতে দেখে, তখন তারা চন্দনাকে দেখে বেশ আভিজাত্য পরিবারের বউ বলে মনে করে। আমি আমার শ্বশুরবাড়ির শৌচালয় ব্যবহার করছি, আর আপনারা আমাকে জ্বালাতন করছেন কেন? আর আমি আমার শ্বশুরবাড়ির শৌচালয় কাউকে ব্যবহার করতে দেব না। এই, তুমি কি পাগল নাকি? দেখে তো বেশ বড়লোক পরিবারের বউ বলে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় তোমার মাথাটা খারাপ। তাই তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে এরকম রেলওয়ে স্টেশনে ফেলে দিয়ে চলে গেছে। এটা পাবলিক শৌচালয়, সুতরাং এই শৌচালয় সবাই ব্যবহার করবে। আর এই রেল স্টেশনের শৌচালয় তোমার শ্বশুরবাড়ির শৌচালয় হলো কি করে শুনি? এই বলে সবাই মিলে চন্দনার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আর এমন সময় সেখানে রচনা দেবী চলে আসে আর সকল প্যাসেঞ্জারের কাছ থেকে ক্ষমা চেয়ে বৌমাকে আবার ওয়েটিং রুমে নিয়ে চলে যায়। এটা তোমার বড়লোক বাবার বাড়ি নয়, একটা রেলওয়ে স্টেশন, এখানেই তোমাকে থাকতে হবে। সুতরাং তুমি লোকজনেদের সঙ্গে এভাবে ঝগড়া করতে পারো না, না হলে কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। যখন তাড়িয়ে দেবে তখন আমরা অন্য জায়গায় চলে যাব। আর আপনারা আমাকে এখানে মিথ্যা কথা বলে নিয়ে এসেছেন। আমি এখানে রেলওয়ে স্টেশনের আওয়াজে থাকতে পারছি না, আর পাবলিক শৌচালয়ে ব্যবহার করতে পারছি না। অসহ্যকর। এই বলে চন্দনা ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে যায় আর রেল স্টেশনের একধারে বসে থাকে, কারণ সে কিছুতেই শ্বশুর বাড়িতে থাকতে চায় না। আর সে ঠিক করে পরের দিনই সে ট্রেন ধরে বাপের বাড়িতে ফিরে যাবে। কিন্তু রোহিত তার হাতে পায়ে ধরে তাকে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আর একদিন চন্দনার স্বামী এবং শ্বশুর মশাই যখন কাজে যায়, তখন চন্দনার শাশুড়ি মা ওয়েটিং রুমের বাইরে থাকে। এমন সময় চন্দনার খুবই খিদে পায়। এই ঘরে ভালো কোনো খাবার দাবার পর্যন্ত নেই। আমার বাবা আমাকে অনেক অনেক টাকা পাঠিয়েছে, আমি বরঞ্চ যাই রেলওয়ে স্টেশনের কোনো দোকান থেকে ভালো কোনো খাবার কিনে খাই, তাহলে আমার পেটটা অন্তত ভরা থাকবে। এই বলে চন্দনা ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে যায় আর সে অনেক অনেক টাকা খরচা করে রেলওয়ে স্টেশন থেকে দামি দামি খাবার কিনতে শুরু করে। আর সে যখন খাওয়া দাওয়া সেরে ওয়েটিং রুমে ফিরে যায়, তখন সে দেখে যে তার আলমারি একেবারে লন্ডভন্ড হয়ে পড়ে আছে। অর্থাৎ তার অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর সেই ওয়েটিং রুমে ঢুকে আলমারি ভেঙে তার সব কোটি কোটি টাকার গহনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর যা দেখে চন্দনা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। হাই হাই, আমার সব গহনা চুরি হয়ে গেল। আমার বাবা আমাকে কোটি কোটি টাকার গহনা দিয়েছিল, আমার সব চুরি হয়ে গেল। এই রেলওয়ে স্টেশনের শ্বশুর বাড়ি আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিল।
চন্দনে এভাবেই ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এমন সময় তার শ্বশুরবাড়ির পরিবার সেখানে ফিরে আসে, আর তারা যখন জানতে পারে যে তাদের ধনী বৌমার সমস্ত গহনাগাটি চুরি হয়ে গেছে, তখন তারা কি করবে বুঝে উঠতে পারে না। আর এমন সময় চন্দনা সবাইকে দোষারোপ করতে শুরু করে, কারণ চন্দনা যখন ওয়েটিং রুম থেকে বেরিয়ে বাইরে দামি দামি খাবার কিনতে যায়, তখন সে ওয়েটিং রুমের দরজা আটকাতে ভুলে যায়। বৌমা, তুমি এতটাই বোকা যে তুমি দরজা খুলে রেখে খাবার খেতে চলে গিয়েছিলে। তুমি যদি দরজাটা আটকে যেতে তাহলে কোনোদিনও এরকম চুরি হতো না। একদম ভুলভাল কথা বলবেন না। আপনারা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে থাকেন, আর আপনারা জানেন না ওয়েটিং রুমের দরজা কখনো বন্ধ করা যায় না। এটা একটা পাবলিক প্লেস, আর আপনারা এখানে থাকেন বলে আজকে আমার গহনা চুরি হয়েছে। কারণ তার শ্বশুর বাড়ির লোকেরা জোর জবরদস্তি করে রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম দখল করে থাকে, আর সেই ওয়েটিং রুমের দরজা কখনো বন্ধ করা যায় না। তাই চন্দনা কিছুতেই আর সেই রেলওয়ে স্টেশনের শ্বশুর বাড়িতে থাকতে চায় না। সে তখনই তার বাবাকে ফোন করে, আর চন্দনার বাবা শহর থেকে পুলিশ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এমন সময় পুলিশকে দেখে রোহিত এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। ও মাই গড, কি সাংঘাতিক! রচনা দেবী, আপনার স্বামী রেলের টিটি বলে আপনারা ওয়েটিং রুম দখল করে পড়ে থাকবেন? জাস্ট ডিসগাস্টিং। আপনার স্বামীর তো চাকরি চলে যাওয়া উচিত। আপনার স্বামী যেহেতু টিটি, তাই উনি তো অনেক টাকা মাইনে পায়। আপনারা নিজেদের জন্য একটা বাড়ি বানাতে পারলেন না? পুলিশের কথা শুনে রচনা দেবী এবং তার পরিবার ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, কারণ তারা এতদিন ধরে মাস মাহিনার টাকা শুধুমাত্র ব্যাংকে জমিয়েছে। তারা বাড়িঘর তৈরি কিংবা খাওয়া দাওয়ার উপর কোনো রকম বাড়তি খরচ করেনি, আর তার উপর আজকে এরকম ওয়েটিং রুমে থাকার ফলে বৌমার সমস্ত দামি দামি গহনা চুরি হয়ে যায়। তাই জন্য লজ্জায় রোহিতের পরিবার কিছুতেই মুখ খুলতে পারে না। পুলিশ আঙ্কেল, আপনারা যে করে হোক আমার গহনাগুলো ফিরিয়ে নিয়ে আসুন, কারণ আমার গহনাগুলো খুব পছন্দের ছিল। তুমি একদম চিন্তা করো না চন্দনা। যে চোর তোমার সব গহনা চুরি করেছে তাকে আমরা শহরের স্টেশন থেকে ধরে ফেলেছি, আর সে এখন আমাদের জিম্মাতেই আছে। তোমার সমস্ত নামি দামি সোনা হীরার গহনা আমরা উদ্ধার করতে পেরেছি, আর ওইগুলো ফেরত দেওয়ার জন্য তোমার বাবার সাথে এখানে এলাম। পুলিশ এই কথা বললে চন্দনা খুবই খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই চন্দনা তার দামি দামি সব গহনা ফিরে পায়। এমন সময় স্বপনবাবু সিদ্ধান্ত নেয় যে সে রেলওয়ে স্টেশন থেকে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু রোহিত এবং তার পরিবার মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা চন্দনার পরিবারের কাছে ক্ষমা চায়, আর রোহিত এবার রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে নিজের জন্য একটা আলাদা করে বড় বাড়ি বানাতে শুরু করে। আর সেই বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর রোহিত তার বউকে নিয়ে এবং পরিবারকে নিয়ে সেই বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই চন্দনা তার রেলওয়ে স্টেশনের শ্বশুরবাড়ির হাত থেকে রেহাই পায়।